আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও ত্রয়োদশ সংসদের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এরপর বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নেবেন। ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে শপথ হলেও এবার সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। ডিএসইর প্রধান সূচক একদিনেই প্রায় 200 পয়েন্ট বেড়েছে। বাজার মূলধন বেড়েছে 12,305 কোটি টাকা। 5 মাস পর লেনদেন ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। ডিএসইতে 364টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। সিএসইতেও সূচক প্রায় 500 পয়েন্ট বেড়েছে। বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতায় আশাবাদী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বুয়েটের অধ্যাপক এএস মোহাম্মদ আব্দুল হাসিব। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন ছিলেন। 7 কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব দেবেন তিনি। আজ সোমবার প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আংশিকভাবে মাঠে থাকবে সেনা সদস্যরা। সেনাপ্রধানের দরবারে বক্তব্যে তিনি এই কথা বলেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রশংসা করেন তিনি। কোরআনের আয়াত উদ্ধৃত করে ধৈর্যের কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। এক্সে দেওয়া পোস্টে তিনি ঐতিহ্যবাহী বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। দুই দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে এই অভিনন্দনকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে 62% বেশি হ্যাঁ ভোট পড়েছে। এতে সংবিধান সংস্কারের পথ উন্মুক্ত হয়েছে। নবনির্বাচিত এমপিরা সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। 180 কার্য দিবসের মধ্যে সংস্কার শেষ করার কথা রয়েছে। কিছু প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আজ বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে 11 দলীয় জোট। এতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত থাকবেন। 2 দিনে 30 জেলায় সহিংসতায় 3 জন নিহত হয়েছেন বলে এইচআরএসএস জানিয়েছে। নির্বাচনে বিএনপি জোট 212 ও জামায়াত জোট 77 আসন পেয়েছে। ভোট পড়েছে 59.44%। আজ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানীর মৃত্যুবার্ষিকী। 1984 সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন তিনি। সামরিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রাখেন। জাতি শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। ভারতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তি বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে। সোমবার ঢাকার বায়ু দূষণ বিশ্বের তৃতীয় হলেও খুলনার অবস্থা আরও ভয়াবহ। খুলনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 275, ঢাকার 248, মিরপুরে স্কোর 485 পর্যন্ত উঠেছে। বিশেষজ্ঞরা একে খুব অস্বাস্থ্যকর বলছেন। মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ 16 ফেব্রুয়ারি দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচা 122.30 টাকা, ইউরো বিক্রি হচ্ছে 145.17 টাকায়। বিনিময় হার বাজার ভেদে পরিবর্তিত হতে পারে। প্রবাসী লেনদেনে এই হার গুরুত্বপূর্ণ। ইইউর পোশাক বাজারে ডিসেম্বর মাসে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী এ সময় বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি আয় কমেছে 12.05%। যদিও রপ্তানির পরিমাণ খুব বেশি কমেনি, তবে পণ্যের গড় একক দাম কমেছে 11.50%। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি পাওয়ায় চীন সহ অনেক দেশ ইউরোপের বাজারে পণ্য পাঠাচ্ছে, ফলে সরবরাহ বেড়ে গেছে। এতে ইউরোপীয় ক্রেতারা কম দামে পণ্য কিনছে এবং প্রতিযোগিতা তীব্র হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্য চাপের কারণে বাংলাদেশের পোশাক খাতের মুনাফা সংকুচিত হচ্ছে। সিরাজগঞ্জের ভোট কেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুর নাম রাখা হয়েছে খালেদা। জেলা প্রশাসক শিশুটিকে জন্ম সনদ উপহার দেন। ভোটের দিন মা আম্বিয়ে খাতুন কেন্দ্রে সন্তান প্রসব করেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচিত হয়। প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ।
গাজা পুনর্গঠনের শান্তি পর্ষদের সদস্যরা $500 কোটি বেশি সহায়তার প্রতিশ্রুতি দেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক বাহিনী গঠনের কথাও জানান তিনি। বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম বৈঠক হবে। 20টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অংশ এটি। ইউরোপে অস্ত্র বাড়ানোর পক্ষে মত দিয়েছেন জার্মানি ও যুক্তরাজ্যের সেনাপ্রধান। যৌথ চিঠিতে তারা একে নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে ন্যাটো দেশগুলো ঝুঁকিতে বলে দাবি করেন তারা। অস্ত্র বৃদ্ধি যুদ্ধবাজি নয় বলেও মত দেন। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঘাটের দায়িত্ব হস্তান্তর হয়েছে। 2016 সাল থেকে সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিল। এর আগে আল তানফে থাকা আরেকটি মার্কিন ঘাটের নিয়ন্ত্রণও নেয় সিরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন ইতিবাচক পথে এগোচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার ভোরে লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে হামলা চালানো হয়। নিহতদের একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। ইসরায়েল দাবি করছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।